কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের ব্লু লকের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাইতেছি স্বাগতম। আজকে আমরা ব্লু লকের 12 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। আজকের এই ভিডিওটা কিন্তু আলামিন ভাইয়েরই করার কথা ছিল, কিন্তু আজকে আলামিন ভাই প্রচন্ড পরিমাণে ব্যস্ত। তোমরা কিন্তু অলরেডি সবাই জানো যে আলামিন ভাই একটা নতুন জিমের বিজনেস দিচ্ছে, আর আজকে ভাইয়ের জিমে কিন্তু নতুন নতুন অনেক মালপত্র আসতেছে। এই কারণে আলামিন ভাই প্রচন্ড পরিমাণে ব্যস্ত। বাট চিন্তা করো না, 1 তারিখের পর থেকে আলামিন ভাই ফুল ফ্রি হয়ে যাবে। সো তখন থেকে তোমরা আলামিন ভাইয়ের রেগুলার পেয়ে যাবা। আর এখানে আলামিন ভাইয়ের একটা ভিডিও প্লে করে দেওয়া হবে নি, আর এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কেন আজকে আমি ভয়েস ওভার করছি। আমরা এখন এসা আমার চাচা তো ভাই সেটা এখন পাল্লা নিব না করে হবে আগে একটা মারা হবে না আপনি কি দিন দড়ি নিয়ে বাড়ি গুলার বাপ তুমি বার অনেক কিছু তো না তুমি আগে করে নাও আমি আসি তো না না তুমি ধরো তো আমি এত দড়ি হ্যাঁ নো এক পাঁচটা দেয়া বললে 50 পাঁচটা দেয়া বললে মাসুল পুরুষ মেডেল এ তিনটা হবে হবে চারটা একটা তুমি আসল পুরুষ না ভাই, তুমি বলো এই তো আসল পুরুষ দাও আইতে দিতে আমার তো দিতে আলাদা করে ভাই আমি ইসলামে পারবো না ভাই আমি আসল আরেকটা তে দুইজন তো চারটা মারলাম তাহলে কেউ আসল পুরুষ না, আমরা কেউ আসল পুরুষ না আই শোনা তো ওই মাপ পাইছে তাহলে বাচ্চারে লোক লাইছে সব তাহলে বাচ্চা লোক লাইছে বাবা একটা দিয়ে ভিডিও ভালো 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 যাই হোক, এখন আমি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এই পর্বের শুরুতেই আমরা অলিভার আইকিউ এর ছোটবেলার সিন দেখতে পাই। আইকিউ এখানে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হতে চাইছিল, মানে ব্লু লকে দেখানো প্রত্যেকটা প্লেয়ারই ছোটবেলায় ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হতে চাইতো। সে অনেক বেশি গোল করতে চাইতো, তবে তার এই স্বপ্নের ফুল তার কোচ কেটে ফেলেছিল। তার কোচ তাকে বলে ফুটবল একটি টিম স্পোর্ট, তাই তোমাকে সেই পজিশনেই খেলতে হবে যে পজিশনে খেললে তোমার টিমের সুবিধা হবে। তোমার নিজের গোল করা থেকে তোমার টিমের জেতা বেশি গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারে তোমার যদি কোনো সমস্যা থাকে, তাহলে পরের ম্যাচ থেকে তোমাকে আর টিমে নেওয়া হবে না। মানে সহজ ভাষায় তুমি চিন্তা করো, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হচ্ছে ফাইনাল ম্যাচ। এখানে আর্জেন্টিনার মেসি একা 5টা গোল করছে, আর ব্রাজিল থেকে মোট 6টা প্লেয়ার 6টা গোল করছে। সো এখানে ব্রাজিল জিতে গেছে। এখন বলো, মেসি 5টা গোল করছে এই কারণে মেসি হাইলাইট হবে, নাকি ব্রাজিল জিতে গেছে এই কারণে ব্রাজিল হাইলাইট হবে? অবভিয়াসলি ব্রাজিল যেহেতু জিতে গেছে এই কারণে ব্রাজিলকে হাইলাইট করা হবে। তার মানে কোন একটা প্লেয়ারের ব্যক্তিগত গোল করার চেয়ে ওই ম্যাচে কোন টিম জিতলো এটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণেই মূলত অলিভার স্ট্রাইকার হতে পারছে না, বা অলিভারকে স্ট্রাইকার হতে দেওয়া হচ্ছে না। এই সব কথা অলিভার আইকিউ এর মধ্যে থাকা ফুল যেটা ফুটতে চাইছিল সেটাকে একদম ধ্বংস করে দিচ্ছিল। এসব কারণে অলিভারের ফুটবলের উপরের ইন্টারেস্টও ধীরে ধীরে অনেক বেশি কমে যাচ্ছিল। তার ফুটবল ধীরে ধীরে বোরিং লাগা শুরু করেছিল। এগুলো সে তার কোচের সাথেও শেয়ার করে। তবে সেই সময় তার কোচ তাকে প্রো লিগে খেলার স্বপ্ন দেখায়। আইকিউ তখন তার কোচকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় আমি কি ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হতে পারবো? তার কোচ তখন তাকে খুশি হয়ে বলে, হ্যাঁ আমার বিশ্বাস আছে তুমি ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হতে পারবে। তবে আইকিউ তখন বলে, না আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হতে পারবো। আমার ভেতরের যে অংশ মনে করতো আমি পৃথিবীর বেস্ট স্ট্রাইকার হতে পারবো, সেই অংশটা অনেক আগেই মারা গেছে। তবে কোচ আপনার কি মনে হয় আমি কি পৃথিবীর বেস্ট ডিফেন্ডার হতে পারবো? আর এই ডিফেন্ডারের কথা শুনে কোচ অনেক বেশি অবাক হয়ে যায়। আইকিউ তখন বলে, আমি স্ট্রাইকারদের সম্পর্কে সবকিছুই জানি, তারা কিভাবে খেলে বা তারা কি করতে যায় এই সবকিছুই জানি। আর আমি একজন ডিফেন্ডার হিসেবে এই সবকিছুকে ধ্বংস করে দিব। আমি স্ট্রাইকারদের সকল স্বপ্নকে নষ্ট করে দিব। আর মূলত সেই দিনের পর থেকেই
আইকিউ ডিফেন্ডার হিসেবে খেলা শুরু করে। সেই সময় থেকেই সে মাঠে স্ট্রাইকারদের একদম শেষ করে দিত। এ কারণে ধীরে ধীরে সে মিডিয়ার অ্যাটেনশন পেতে থাকে। এভাবেই তার গেম প্লে ধীরে ধীরে আরো অনেক বেশি উন্নত হয় আর সে জাপানিজ আন্ডার-20 টিমে সিলেক্ট হয় আর বর্তমানে সে এই টিমের ক্যাপ্টেন। এবার বর্তমানে আমরা দেখতে পাই আইকিউ সেই বলটাকে ডিফেন্ড করে আর বলে, এবারে আমি আমার ফুটবলের ফুলটাকে ফুটতে দিব, আর যেভাবেই হোক আমি এটাকে ফুটিয়েই ছাড়বো। আইকিউ এর ডিফেন্ডটাকে দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সেই বলটা তখন রিন রিসিভ করে। আইকিউ তখন তার নতুন টার্গেট পেয়ে যায় আর সে হচ্ছে ইতোশি রিন। আইকিউ এবার তার ফ্লো স্টেটে ছিল, তার অ্যাবিলিটি ম্যাক্স লেভেলে পৌঁছে গিয়েছিল। সে তার চোখ দিয়ে প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারের মুভমেন্ট আর মাঠকে দখল করে রেখেছিল। সে ভালোভাবেই জানতো যে এখন মাঠে কি হবে। আমরা দেখতে পাই রিন বল নিয়ে সামনে যেতে থাকে। সে সেন্ডো এর কাছ থেকে বল কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তবে তখনই তার সামনে আইকিউ চলে আসে। আইকিউ কোনোভাবেই তাকে সামনে যেতে দিবে না। আইকিউ রিনের সম্ভাব্য প্রত্যেকটা শটকে আগেই অ্যানালাইজ করে ফেলে। রিন যখন আইকিউকে কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে তখন আইকিউ তার হাতের সাহায্যে রিনের মুভমেন্টকে অনেক বেশি লিমিটেড করে দেয়। এই জিনিসটা ইসাকি বিশ্বাসই করতে পারছিল না যে আইকিউ তার ফ্লো স্টেটে এত বেশি ডেঞ্জারাস হবে। তখন রিন চিন্তা করে এখন তাকে একটা শট মারতে হবে। তবে আইকিউ এটাও অ্যানালাইজ করে ফেলেছিল। রিন কোন দিকে শট মারার চেষ্টা করবে এটাও আইকিউ বুঝে গিয়েছিল। যখনই রিন বলে শট মারার চেষ্টা করে তখন আইকিউ তার পা দিয়ে বল আটকে দেয়। এই কারণে বল সেখান থেকে পেছনের দিকে চলে যায়। রিনও বিশ্বাস করতে পারছিল না যে আইকিউ এগুলো করতেও সক্ষম। এবার বল চলে যায় সাইয়ের কাছে। সাই সময় নষ্ট না করে বল নিয়ে সামনের দিকে যেতে থাকে। এই জিনিসটা দেখে কারাসু সামনের দিকে এগিয়ে আসে সাইকে আটকানোর জন্য আর বেশ কিছুটা সময় নেওয়ার জন্য, যেন এই সময়ের মধ্যে ব্লু লকের প্লেয়াররা তাদের পজিশন নিতে পারে। কারাসুর এই মুভমেন্টের কারণে ব্লু লকের প্লেয়াররা যথেষ্ট সময় পেয়ে যায় এবং তারা নিজেদের মতো পজিশন নিয়ে নেয়। হাওরি, বাচিরা, জুবেই আর রিও তারা সবাই নিজেদের পজিশন ভালোভাবেই নিয়ে নেয়। তবে এখানে রিওর সামনে একটা শয়তান আসছিল। তার সামনে তখন ফ্লো স্টেটে শিডো চলে আসে। রিও ভাবছিল তাকে যেভাবেই হোক না কেন শিডোকে আটকাতে হবে। তবে শিডো এখানে এমন ফুটওয়ার্ক দেখায় যে রিও কিছু বুঝতেই পারে না। শিডো তাকে কাটিয়ে সামনের দিকে বেরিয়ে যায় আর এই সুযোগটারই অপেক্ষা করছিল ইতোশি সাই। সাই তখন শিডোর দিকে বলে শট মারে। বল যখন শিডোর দিকে আসছিল তখন রিও দ্রুত শিডোর দিকে যেতে থাকে। সে যে কোনো ভাবে বলকে শিডোর কাছে যাওয়া থেকে আটকাতে চাইছিল। তবে এই সময়ে এই জিনিসটা অসম্ভব মনে হচ্ছিল। শিডো বল রিসিভ করার জন্য সামনে যাচ্ছিল আর তার সামনেই ছিল গোল পোস্ট। এই সব কিছুর জন্য গাগামারু অনেক বেশি ফোকাসড হয়ে যায়। সে তার ফুল ফোকাস শিডোর দিকে দেয়। তবে এই সময়ে রিও শিডোর এক সাইড ব্লক করে রেখেছিল। এই কারণে শিডোর মুভমেন্ট অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই কারণে গাগামারু বুঝতে পারে এখন শুধুমাত্র একটা এরিয়াই আছে যেখানে শিডো বলে শট মারতে পারবে। আর শিডো বল উপরে মারবে নাকি নিচে মারবে এই জিনিসটা গাগামারুকে বাজি ধরতে হবে। মানে গাগামারু নিশ্চিতভাবে বলতে পারবে না যে শিডো কোন দিকে বল মারবে, উপরের দিকে নাকি নিচের দিকে। এখন আমরা দেখতে পাই বল পাওয়ার সাথে সাথেই শিডো বলে একটা শট মারে আর বল সোজা গোলপোস্টের দিকে যেতে থাকে। গাগামারু তখন বল ঠেকানোর জন্য ডাইভ মারে। তবে বল মাঝরাস্তাতেই হঠাৎ করে উপরের দিকে উঠে যায়। বল তখন উপরের ডান সাইডের কর্নারের দিকে যাচ্ছিল। আর এই জিনিসটা গাগামারুর কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল, কারণ বল উপরের দিকে গেলেও গাগামারু ডাইভ মেরেছিল নিচের দিকে। এদিকে গোল হওয়ার আগেই শিডো সেলিব্রেট করা শুরু করে। তবে তখনই গাগামারু মাটিতে হাত দিয়ে তার পা দিয়ে বলটাকে ক্লিয়ার করে দেয়। আর এই জিনিসটা দেখে শিডো একদম শকড হয়ে যায়। বল এখনো মাঠের মধ্যেই ছিল। গাগামারু তখন চিৎকার করে বলে, রিও বলটাকে ক্লিয়ার করো, বলটাকে কর্নারের দিকে হিট করো। রিওর দিকে তখন দুজন প্লেয়ার আসছিল। তবে রিও তখন বাতাসে জাম্প করে বাতাসের মধ্যেই বলকে রিসিভ করে আর নিচে ট্যাপ করে বলকে বাউন্স খাইয়ে সে বাতাসের মধ্যেই পেছন দিকে ঘুরে যায়। সে এই জিনিসটা একদম সেভাবেই করেছিল যেভাবে নাগি এই জিনিসটাকে করে। রিও এখানে নাগির স্কিলকে কপি করে ফেলে। রিও তখন বলে, আমার চেয়ে ভালো নাগির এই শটটাকে আর কেউই জানে না। এরপরে রিও বাতাসের মধ্যে ঘুরে বলকে অনেক জোরে একটা শট মারে। বল তখন সোজা নাগির কাছে চলে যায়। নাগি বলটাকে রিসিভ করে বলে, অনেক ভালো ক্যামিলিয়ান, তুমি অনেক ভালো খেলেছো, এখন প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। নাগি ইসাগির কাছে বল পাস দেয় আর তারা সবাই গোল করার জন্য সামনের দিকে যেতে থাকে। ইসাগি ভালোভাবেই জানতো তাদের চেয়ে সামনে থাকা ডিফেন্ডারদের সংখ্যা অনেক বেশি। তবে তারপরেও সে তার স্পেশাল অ্যাওয়ারনেসের সাহায্যে পুরো মাঠকে ভালোভাবে অ্যানালাইজ করে। ইসাগি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সে এখানে আলাদা আলাদা সলিউশনের ব্যাপারে ভাবতে থাকে। তবে তখনই তার পেছন থেকে চলে আসে বারো। বারোকে দেখে ইসাগি অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি কি এবার আমার কাছ থেকে বল ছিনিয়ে নিবে বারো? তবে বারোকে আটকানোর জন্য সেখানে দাঁড়ায় চলে আসে। আর এই জিনিসটা বারোর একটুও ভালো লাগে না। বারো তখন তার সামনে আইকিউকে দেখতে পায়। সে জানতো এই রাস্তা দিয়ে গেলে সে গোল করতে পারবে না। তখনই হঠাৎ করে সে এই দুইজনের পেছন দিয়ে ঘুরে সামনের দিকে যেতে থাকে। তখন সে ইসাগিকে দেখে বলে, ইসাগি যে আলো সৃষ্টি করছে আমি সেটার মধ্যে দিয়ে যাব। আমি তার ভেতরের অন্ধকার যেটাকে শুধু আমি দেখতে পাচ্ছি সেটাকে ব্যবহার করব, যাতে আমি আমার ফ্লো স্টেটে যেতে পারি আর আমি একটা গোল করতে পারি। এই সব কিছুর মধ্যে ইসাগি রিনের কাছে বল পাস দেয়। রিন বল নিয়ে সামনের দিকে যেতে থাকে। এ সময় ইসাগি আবারও মাঠ অ্যানালাইজ করতে থাকে। এ সময় ইসাগি সামনের তিনজন ডিফেন্ডারকে দেখতে পায়।
তাদের জন্য এখন গোল করার কোনো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা মাঠে ছিল না। ইসাগি গোল করার জন্য 3টা পয়েন্টের উপর নজর রাখছিল। প্রথমটা হলো তাকে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটা থেকে সে তার ওয়েপন ডাইরেক্ট শটকে ব্যবহার করতে পারবে। দ্বিতীয়টা হলো তাকে এমন একটা কম্বিনেশন খুঁজে বের করতে হবে যার সাহায্যে সে বলকে ওই জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে পারবে। আর তৃতীয় পয়েন্টটা হলো যে কোনো ভাবে অলিভার আইকিউকে এই কয়েকটা পয়েন্ট সম্পর্কে বুঝতে দেওয়া যাবে না। সে এই সবকিছু ভাবছিল, তখন সে দেখতে পায় পেছন থেকে কারাসু আসছে, আর এটা দেখে সে বুঝতে পারে এটাই হলো সেই পয়েন্ট যে এই গেমটাকে একদম ঘুরিয়ে দিবে। তখন আমরা দেখতে পাই কারাসু রিনের কাছ থেকে বল নিয়ে কিছুটা সামনে এগিয়ে গিয়ে ইসাগিকে বল পাস দেয়। ইসাগিও কিছুটা আগে এগিয়ে গিয়ে নাগির কাছে বল পাস দেয়। নাগি গোল পোস্টের সামনে ছিল, তবে তার সামনে দুইজন ডিফেন্ডার ছিল। এই সময়ে ইসাগিও সামনের দিকে এগিয়ে যায়। নাগি জানতো ইসাগির মাথার মধ্যে কি চলছে। নাগি বাতাসের মধ্যেই বল রিসিভ করে আর একটা সাইডে বল পাস দেয়। পেছন থেকে সেই বলের দিকে ইসাগি যাচ্ছিল। ইসাগি তার সামনে বলকে দেখতে পাচ্ছিল, সে তার সামনে গোলকেও দেখতে পাচ্ছিল। সেই সাথে সে আইকিউ এর নজর থেকেও বের হতে সক্ষম হয়েছিল। ইসাগির এই মুভমেন্টের ব্যাপারে আইকিউ কিছুই বুঝতে পারেনি। ইসাগি বল রিসিভ করতেই যাচ্ছিল আর তখনই পেছন থেকে চলে আসে ইতোশি সাই। সাই এর বডি থেকে তখন আলাদা একটা অরা বের হচ্ছিল, আর এই জিনিসটা ইসাগির মাথা একদম নষ্ট করে দেয়। সাই তখন ইসাগিকে বলে, নাম্বার 11, তুমি এই ব্লু লক টিমের হার্ট, আর তোমার বুদ্ধি আমার অনেক ভালো লেগেছে, তবে আমি এখন চলে এসেছি। এই সব কিছু ইসাগি বিশ্বাসই করতে পারছিল না। সেভাবে এগুলো তো আমার ক্যালকুলেশনে ছিলই না, ইতোশি সাই কিভাবে এত দূরে চলে আসলো। ইসাগি সাইয়ের অরাতে নিজেকে ডুবে যেতে দেখতে পাচ্ছিল। সে নিজের চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে ডুবতে দেখতে পাচ্ছিল। তবে তখনই ইগোর বলা একটা কথা তার মনে পড়ে, আর সেটা হচ্ছে একজন স্ট্রাইকার শেষ সময় পর্যন্ত ফাইট করে। এই কথাটা মনে পড়ার সাথে সাথে ইসাগি আবারও জোশে চলে আসে। ইসাগি জানতো এখন যদি পা দিয়ে সে বলে টাচ করতে পারে তাহলেই এটা গোল হয়ে যাবে। সে ফুল ফোকাসের সাথে বলের দিকে যেতে থাকে। তারা দুজনেই যখন বলের একদম কাছাকাছি ছিল তখন ইসাগির মনে হয় সে এবার বলে ফাইনালি টাচ করতে পারবে। সে তার ফুল ফোকাস এই বলের দিকেই করে রাখে। তবে যখনই সে বলের ফাইনাল টাচ করতে যাচ্ছিল তখন সাই তাকে হালকা করে ধাক্কা দেয়। এটার কারণে ইসাগির ব্যালেন্স সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। সে তার সামনে বলকে চলে যেতে দেখতে পাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। সে এই পর্যন্ত যতগুলো পাজল তৈরি করেছিল সবগুলোই এখানে ধ্বংস হয়ে যেতে থাকে। তবে তখনই এক সাইড থেকে ইতোশি রিন চলে আসে আর ইসাগিকে বলে, ইসাগি তুমি আমার দিকে দেখো আর আমাকে বল পাস দাও। আর এটা দেখে ইসাগির মধ্যে আবারও আগুন জ্বলে ওঠে। সে জানতো সে যদি রিনকে বল পাস দিতে পারে তাহলে রিন সহজেই গোল করতে পারবে। ইসাগি এমনটাই করে, সে তার পা দিয়ে রিনের কাছে বল পাস দেয়। রিন বল ধরার জন্য সেদিকে যেতে থাকে, তবে তখনই সেখানে অলিভার আইকিউ চলে আসে। আইকিউ শুধুমাত্র রিনকে ট্যাকেল করার জন্য এখানে এসেছিল। সে রিনকে কোনোভাবেই বলের কাছে যেতে দিবে না, তবে রিন ফাইনাল টাচের জন্য সামনের দিকে এগিয়ে যায়। তবে এই ঝামেলার মধ্যে এখানে সিংহের মতো অথবা বজ্রপাতের মতো করে মাঝখান থেকে এখানে 12 চলে আসে। রিনের কাছে বল যাওয়ার আগেই সিংহের মতো 12 বলে কিক মারে। সে এত পাওয়ার নিয়ে বলে শট মেরেছিল যে কেউ এটাকে ঠিক মতো দেখতেই পায়নি। চোখের পলক ফেলার সময়ের মধ্যেই বল গোল পোস্টের ভেতরে ঢুকে যায়, আর এটার মাধ্যমেই ব্লু লক টিম পরের গোলটা করে ফেলে। এখন দুই টিমেরই গোল সংখ্যা সমান ছিল, দুই টিমেরই এখন 3টা করে গোল ছিল। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ব্লু লক টিমের প্রত্যেকটা প্লেয়ারও তখন অনেক বেশি খুশি হয়ে যায়। 12 তখন তার টি শার্ট খুলে সেখানে সেলিব্রেট করতে থাকে। ইসাগিও তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর সে 12কে কনগ্রাচুলেশন জানায়। তবে 12 তখন বলে, আমার প্রধান উদ্দেশ্য ছিল ইসাগিকে হান্ট করা, ইসাগির শাইনিংকে চুরি করা। ইসাগি তখন বলে, এগুলো তো ঠিক আছে, কিন্তু তুমি এগুলো কিভাবে ম্যানেজ করলে? মাঝ গেমে উধাও হয়ে তুমি এই সময়ে এখানে কিভাবে এলে? এটা শুনে 12 বলে, আমি উধাও হয়ে যাইনি, আমাকে মুছে ফেলা হয়েছিল। তোমাদের সবার গেম প্লে স্টাইল আমাকে মুছে দিয়েছিল। ডিফেন্ডার আর তোমাদের উজ্জ্বলতার কারণে আমি পেছনে পড়ে গিয়েছিলাম। আমার শুধুমাত্র একটাই কাজ ছিল, আর সেটা হচ্ছে তোমার ইভলিউশনকে হান্ট করা ইসাগি। আর তোমার ইভলিউশনকে এই ব্লু লকের মধ্যে শুধুমাত্র একজন প্লেয়ারই বুঝতে পারে, আর সেটা হচ্ছে ইতোশি রিন। এই কারণে আমি ডার্কনেসের মধ্যে থেকেই তোমাদের দুজনকে ফলো করেছি, আর এরপরে আমি গোল করেছি। এটা শুনে ইসাগি বলে, তুমি যদি আমাকে হান্ট করতে চাও তাহলে তুমি ইসাগি রিনকে কেন ফলো করলে? এটা শুনে 12 বলে, তুমি কি একটা গাধা নাকি? তুমি কি জানো না যে তুমি রিনের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড? প্র্যাকটিক্যালি তোমাদের দুইটা হার্ট, কিন্তু তোমাদের হার্টবিট এক। আর 12 মুখে এই সবকিছু শুনে ইসাগি অনেক বেশি অবাক হয়ে যায়। 12 তখন বলে, আমার কাছে রিন হলো ইসাগি পার্ট 2, মানে 12র কাছে ইসাগি আর রিন দুজনই একই মানুষ। আর এই সবকিছু ইসাগির মাথা ঘুরিয়ে দেয়। তবে তখনই রেফারি এসে 12কে একটা হলুদ কার্ড দেয়, কারণ 12 সেলিব্রেশন করতে গিয়ে তার টি শার্ট খুলে ফেলেছিল। তবে এই সব কিছুর পর ইসাগি ভাবে কিভাবে প্রত্যেকটা প্লেয়ারের এফোর্টের কারণে এই গোলটা করা সম্ভব হয়েছে। সে তখন রিয়েলাইজ করে প্রত্যেকটা প্লেয়ার যখন নিজের 100% দিবে আর তারা অন্যান্য টিমমেটের উপর ভরসা রাখবে, তখনই তারা শুধুমাত্র এত ভালো গেম প্লে করতে পারবে। আর সম্ভবত
এটাই হলো সেই লাস্ট টুকরা যেটা সাহায্যে জাপানিজ আন্ডার-20 টিমকে তারা হারিয়ে দিতে পারবে। এদিকে এবার আমাদের আন্ডার-20 টিমের ম্যানেজারকে দেখানো হয়, তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, অলমোস্ট সে তার প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। তবে তখনই সাই তার কাছে চলে আসে আর তাকে বলে, দেখো আমি শুধুমাত্র তোমাকে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে গাধার মতো কোনো সিদ্ধান্ত নিবে না, আমাদের টিম থেকে কেউই সাবস্টিটিউট হবে না। তুমি যদি একটা সত্যিকারের ম্যানেজার হও তাহলে তোমার প্লেয়ারদের ভেতরের আগুনকে ভালোভাবে দেখতে হবে এবং সেগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। এদিকে আইকিউ সেন্ডো এর কাছে যায় আর তাকে বলে, তুমি কি জানো একটা কনসেপ্ট আছে, যখন অপোনেন্ট অনেক বেশি স্ট্রং হয় তখন টিমের স্টার প্লেয়ার অনেক বেশি শাইন করে, আর আমাদের টিমের স্টার প্লেয়ার হলো তুমি সেন্ডো, তাই তোমার শাইন করার সময় চলে এসেছে, আমি তোমার মধ্যে শাইন দেখতে পাচ্ছি সেন্ডো, তাই যাও আর ব্লু লককে ধ্বংস করে দাও। সেন্ডো তখন ফুল জোশে চলে আসে। আইকিউ তখন বলে, এখন আমি আমার উপরে ফুল ফোকাস করব, আমি এবারে আমার ফুলটাকে ফুটতে দিব। তবে এই দেশে যদি কোনো স্ট্রাইকার আমার মতো স্ট্রাগল করে, তাদেরও যদি নিজের লক্ষ্য পূরণে অনেক বেশি কষ্ট করতে হয়, তাহলে আমি তাদের সাহায্য করব, আমার সাহায্যের হাত সবসময় তাদের উপরেই থাকবে। তবে এখন আমি এই ব্লু লক টিমের জন্য একটা প্রাচীর হিসেবে কাজ করব আর তাদের ধ্বংস করে দিব। এরপর সে ব্লু লক টিমকে উদ্দেশ্য করে বলে, ব্লু লক টিম, ক্ষমতা থাকলে আমাকে হারাও। আর এখন আমাদের বলা হয় এই গেমের ফাইনাল মুভমেন্ট শুরু হয়ে গেছে। ব্লু লক টিমের প্রত্যেকটা প্লেয়ারই এখানে ফুল জোশে ছিল, সবাই এই গেমের ক্লাইম্যাক্সটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করছিল, সবাই আর একটা এক্সট্রা গোল করতে চাইছিল, কারণ এখন যে টিম গোল করবে সেই টিমই কিন্তু এই ম্যাচ জিতে যাবে। তবে এই সব প্লেয়ারদের মধ্যে থেকে একটা প্লেয়ার ছিল যার ভিতরের আগুন লাভায় পরিণত হয়েছিল, আর সে হলো ইতোশি রিন। রিন যে কোনো ভাবে এই ম্যাচে আরো একটা গোল করতে চাইছিল, সে যেভাবেই হোক তার ভাইকে হারাতে চাইছিল, সে পুরো পৃথিবীকে দেখিয়ে দিতে চাইছিল যে সে আসলে কে, কারণ এই গেমটা তার, এই গল্পটা তার, তাই যেভাবেই হোক না কেন তাকে এই ম্যাচটা জিততে হবে। আর এখানেই কিন্তু এই ভিডিওটা শেষ হয়ে যায়। আর ব্লু লকের যে 13 নম্বর এপিসোডটা আসছে সেই এপিসোডে কিন্তু এই আন্ডার-20 টিমের সাথে ব্লু লকের ম্যাচ শেষ হয়ে যাবে। আর তারপর যে 14 নম্বর এপিসোডটা আসবে, আমি যতটুকু শুনেছি এই 14 নম্বর এপিসোডটা সম্ভবত 1 ঘন্টা লম্বা হবে, তাই বুঝতেই পারতেছো এগুলো কত বেশি ইন্টারেস্টিং হবে, এন্ড সেগুলো নিশ্চিতভাবেই আলামিন ভাই তোমাদের জন্য করবে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, রেনুস্টে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, সেটা হলো আমরা আমাদের একটু টিকিটটা আপডেট করেছি, টিকিটের যে আমাদের যে কুপনের যে ডিজাইনটা এটা একটু আপডেট করেছে। আমাদের আগের কুপনগুলোও রিসিভ হবে, এটাও রিসিভ হবে। আগের কুপন যারা পেয়েছেন ওটা টেনশন করেন, আগের কুপনগুলোও রিসিভ হবে। আমরা কিছু একটু আপডেট করার জন্য এই জিনিসটা করেছি, আর কিছু না। আজকে আমরা আরও কিছু অ্যানাউন্সমেন্ট দেবো, আরও কিছু অফার সম্পর্কে বলবো। তার আগে আমরা কিছু কয়টা প্রোডাক্ট দেখাই। প্রোডাক্টের মধ্যে যদি আপনারা দেখেন, এই যে আমাদের এটা নতুন লঞ্চ হয়েছে, যে র্যান্ডম ডিজাইন সামনে আর পিছে উচিহার মতো একটা ডিজাইন। আপনারা চাইলে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এই প্রোডাক্টটা শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট অফারে দেবো, সেটা হলো 650 টাকা। শুধুমাত্র এই প্রোডাক্ট, এছাড়া অন্য কোনো ডিজাইন পড়ে না, শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা 650 টাকায় দেবো। আর কয়েকটা প্রোডাক্ট যদি দেখাই, এই যে আমাদের যে রেগুলার ডিজাইন যেটা ছিল সোলো লেভেলিং এর সামনে ডিজাইন, তারপর আরেকটা যদি দেখাই, এই যে মাদারা উচি। আর আপনারা এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট রেখে পেজে দেখান, পেজে মেসেজ দেন, চাইলে আপনারা ওয়েবসাইটও চেক করতে পারেন। এই যে এগুলো ডিজাইনগুলো যদি আমরা দেখাই, তারপর আরেকটা ডিজাইন যদি দেখাই, এই যে শিল্ডের, এটা আমাদের লিমিটেড স্টক আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এখন যদি কালারিং এর মধ্যে কিছু দেখাই, কালারিং এর মধ্যে দেখালে এই যে একটা ক্রিম কালার আছে, মারাত্মক সুন্দর একটি কালার, ক্রিম কালার। আপনারা ক্রিম কালার যদি নিতে চান, ক্রিম কালার মাত্র 550 টাকা করে। আর ভালো কথা, আমি একটু আগে যেগুলো ডিজাইনগুলো দেখেছি, মাদারা উচিহা বা বিভিন্ন আমাদের যে এনিমি যেগুলো ডিজাইনগুলো ছিল, ওগুলো আমরা পেজাকে সেল করতাম 790 টাকা। যা 7 দিনের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি, সেটা হলো 690 টাকা করে এখন। সো দেরি না করে যতটা পারেন অর্ডার করে ফেলেন। আর আমি যেগুলো ডিজাইনগুলো দেখাইছি, চাইলে ওগুলো স্ক্রিনশট নিয়ে পেজে দেখাতেও পারেন। আর আরেকটা যদি ডিজাইনের কথা বলি, কালারিং প্লাস ডিজাইন, এই যে অ্যাশ কালার বলে লাইট অ্যাশ মধ্যে এই যে বুঝো 17 ডিজাইন, এটাও 690 টাকা দাম। সো বেশি দেরি না করে আপনারা পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলেন। আর আমাদের এখন আমরা আসি ক্যাম্পেইনের সম্পর্কে বলতে। ক্যাম্পেইনে কিছু আমরা আপডেট দিই, তার আগে আপনাদের আমাদের যে আপডেটটা ওটাকে দেখাই। এই কুপনটা রাখলাম নিচে, সেটা হলো আপনারা যদি এখানে দেখেন, আমি একটু টাকাটা করে রাখি, দাঁড়ান আমরা হলো এখন আসি, আমি ডেটটা একটু ফিক্সড করি। ডেট হলো 5 তারিখ। আমাদের যেরকম এই যে 5 তারিখ লোড করলাম, আপনারা যদি দেখেন এই যে 5 তারিখে আমাদের কোডটা সেল হলো। 5 তারিখে আমাদের 21 ভিডিও কি দেখা যাচ্ছে না? না, একটু আচ্ছা, এটা আবার একটু দেখেন, দেখা যাচ্ছে? দেখা গেছে ভিডিও? আচ্ছা, আপনারা মেবি আমাদের অর্ডারটা দেখছেন। আর এই জিনিসটা যদি আমি একটু দেখাই, এই জিনিসটা হলো ডাইরেক্ট ব্রাউজারের মধ্যেই, আমরা ব্রাউজারের মধ্যেই আছি। যেমন আমি একটু লোড করেও দেখাইলে, যে দেখেন লোড চিহ্নটাও আছে, লোড করেও দেখাইলে লোড চিহ্নটাগুলো আসছে। সো এটা আমরা ব্রাউজারের মধ্যেই আছি। ব্রাউজারের মধ্যে যদি দেখি,
এটা হলো আমাদের বর্তমানের সেল, আমরা হলো 2100 সামথিং এ আছি। সো আমাদের টার্গেটটা ছিল 1000 পূরণ করা, সরি 10000 পূরণ করা, সরি 10000 পূরণ করা। সো আমরা একটু পিছিয়ে আছি। সো গাইস দেরি না করে আমরা একটু ফাস্টলি করি, যাতে আমরা, আলামিন ভাই তো বলছে এটা গ্র্যান্ড ভাবে আমাদের গিফটগুলো দিবে। সো দেরি না করে আমরা যত তাড়াতাড়ি অর্ডার করে ফেলি। আর তোমাদের জন্য তো রয়্যাল এনফিল্ড আমরা বুকিং করেই রেখেছি। তোমরা যদি আমার একটা চ্যালেঞ্জের মধ্যে ধরতে পারো, তোমরা যদি জানুয়ারি 20 তারিখের মধ্যে এই অর্ডার 2100 থেকে যদি তোমরা জানুয়ারি 20 তারিখের মধ্যে 4.5 থেকে 5000 মধ্যে নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য রয়্যাল এনফিল্ড তো 10,000 হবে, কিন্তু আমরা সুজুকি মনোটনটা আগে দিয়ে দিব। যারা যদি 5000-এর মধ্যে নিয়ে যেতে পারো, 2100 থেকে 5000 বেশি একটা দূরে না, মাত্র 3000 অর্ডার। আমরা এখন প্রাইসও রিডিউস করে দিয়েছি। সো দেরি না করে এখনই পেজে যাও, অর্ডার করে ফেলো। আর তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকে পেজে নক করে বলবে, বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারেও কল করে বলতে পারো। সো আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি, সবাই পেজে অর্ডার করো।